নিজ ভাসুরের সাথে বিয়েটা মেনে নিতে পারছিল না কবিতা। স্বামী গত হলো মাত্র 6 মাস। 6 মাসে জীবনের নানান পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। বয়স 18তে বিয়ে, 20-এ বৈধব্য। মেনে নিয়ে শ্বশুরকুলে থাকাটা ভীষণ যন্ত্রণার। ভালোবেসে ক্লাসমেটের হাত ধরে বাবার সংসার ছেড়েছিল। শাশুড়ি মেনে না নিলেও ফেলে দেয়নি, কড়া শাসনেও রাখেনি, তবে নিষেধ ছিল সন্তান যেন না আসে গর্ভে। 6 মাস আগে হুট করেই সাফিনের ডেঙ্গু হলো। কত চিকিৎসা, কত কান্নাকাটি, কিন্তু ফেরানো হলো না সাফিনকে। মৃত্যুর শেষ সময়ে কেবল মায়ের হাত ধরে বলেছিল, মা, আমার আমানত রেখে গেলাম আপনার কাছে। যদি শেষ বিচারের দিন সুযোগ হয় তবে আমি আমার আমানতের দাবি করব। সাফিনের মা ছেলের হাত ধরে বলেছিলেন সে তার আমানত রক্ষা করবে, কিন্তু রক্ষাটা এইভাবে করবে জানা ছিল না। আজ কবিতার মনে হয় একটা বাচ্চা থাকলে তাকে অন্তত বুকে নিয়ে রাত পার করা যেত। বুকের যে অংশটা খালি হয়ে আছে সেটা এতটা খালি খালি লাগতো না। কবিতার বাপ ভাইয়েরা এসেছিল, তারা কবিতাকে নিজের কাছে নিয়ে যেতে চায়। এখন ভালো ছেলে দেখে বিয়ের শাদির ব্যবস্থা করার কথা বলতেও আপত্তি করবে না তারা। প্রথম দিকে সাফিনের মায়ের আপত্তি ছিল, কিন্তু চোখের সামনে যুবতী পুত্রবধূ চোখ মুখে যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটাও তার সহ্য হয়নি। কবিতাকে তার বাবা ভাই নিয়ে যাওয়ার 3 দিন সকালে কবিতাদের বাড়িতে উপস্থিত হয় তিনি। কবিতার মায়ের হাত ধরে খুব কান্নাকাটি করেন। জোয়ান পুত্র হারানোর শোকে তার শরীর স্বাস্থ্য অনেকটাই ঘেঁটেছে। সুশ্রী চেহারায় জুটেছে কালিমা। তার কান্নার আশেপাশে 2-4 বাড়ির মহিলারা এলেন, সবাই মিলে সান্ত্বনা দিচ্ছিলেন। পরিস্থিতি সামলে গেলে ভদ্রমহিলা নিজ বড় ছেলের জন্য চাইলেন কবিতাকে। কবিতা আপত্তি জানালো, এই কি করে হয়? সাফিনের জায়গা কাউকে দেওয়া সম্ভব নয়। স্পষ্ট ভাষায় সেই কথা ভাইকেও বলেছে, অথচ সাফিনের মা নাছোড়বান্দা। কবিতার হাত ধরে বললেন, মারে, আমি তোর বয়সে ছিলাম যখন প্রথম সন্তান জন্মের সময় মারা যায়। সন্তান শোকের থেকেও নিজের মা হওয়ার ক্ষমতা নিয়ে পড়ে যায় দুশ্চিন্তায়। এরপর অনেক চিকিৎসার পর আমার আবিদ জন্ম নিল। আবিদের 2 বছর পর জন্মালো সাফিন। সাফিনের পর আমার জরায়ু কেটে ফেলতে হয়েছিল, আর সন্তান জন্ম দিতে পারিনি। তাই আমি চেয়েছিলাম তোমার বয়সটা একটু হোক, তারপর বাচ্চা নিলে তোমারও ক্ষতি হবে না, আমাদেরও সব ইচ্ছে পূরণ হবে, অন্তত একটা মেয়ের ইচ্ছে। কিন্তু যদি আমি জানতাম আমার সাফিনের মা আর কথা বলতে পারলেন না। কবিতা তার দিকে অসহায়ভাবে তাকিয়েছিলেন। তার কোনো অনুভূতি হয় না, কিন্তু কেবল মনে হতে থাকে এই শরীরে অন্য কাউকে স্পর্শ করতে দিতে পারবে না সে। তার স্পষ্ট মতামত জানিয়ে দিলেও কেউ গ্রহণ করল না। বিয়ের দিন তারিখ পাকা করার পূর্বে প্রথমবারের মতন কথা হলো আবিদের সাথে কবিতার। ভাইয়ের অনেক কথাই শুনেছিল সাফিনের মুখে। লেখাপড়ার সুবাদে জাপানে অবস্থান করেছে আবিদ। সাফিনের থেকে মাত্র 2 বছরের বড়। কথা ছিল লেখাপড়া শেষে সাফিনও চলে যাবে ভাইয়ের কাছে, কিন্তু বিধাতার পরিকল্পনা ছিল ভিন্ন। কবিতার সাথে কথা বলতে তার যে বেশ জড়তা কাজ করছে বুঝতে বাকি রইল না তার। বিয়েতে আপনার মত নেই কবিতা? একজন বিধবাকে বিয়ে করতে মত আপনি দিলেন কি করে? উপরন্ত সে আপনার ভাইয়ের স্ত্রী। আমার সাথে বিয়ে না হলেও তো অন্য কারোর সাথে করতেই হবে। আমি সাফিনের জায়গা কাউকে দিতে পারবো না। আমরা কেউ কারোর জায়গা নিতে পারবো না। কেবল নতুন করে সবটা শুরু হয়। আপনি আমাকে বিয়ে করলে পস্তাবেন। আমি আপনাকে শারীরিক... কবিতা, আমার কথা শুনুন। আমি বিয়েটা কেবল মায়ের কথা চিন্তা করে রাজি হয়েছি। আপনিও তো আমার ভাই সাফিনকে ভালোবাসেন, তাহলে সাফিনের মায়ের প্রতি আপনারও কিছু দায়িত্ব থাকে। আমরা নিজেদের মধ্যে বিয়েটা ডিল করে নিতে পারি না? কন্ট্রাক্ট ম্যারেজ। আপনি বেশ বুদ্ধিমতী কবিতা। বেশ, আমার আপত্তি নেই। পেপারস পাঠিয়ে দেব আমি মেল করে, আপনি সাইন করে দেবেন। আপনার কোনো শর্ত? আমি কখনো আপনার সন্তান গর্ভে ধারণ করতে পারবো না। আপনি কি এতে রাজি আছেন? আমি কখনো বলেছি? তাহলে কথা উঠছে কেন? আমার শর্ত আমি জানিয়েছি। বেশ, তবে কথাটা আমার আর আপনার মাঝেই থাকবে আশা করছি। আপনি চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারেন বা প্রেমিকা পালন করতে পারেন। আপনি একটু বেশিই কথা বলেন। আবিদ কিছুটা বিরক্তি নিয়ে কল কেটে দিয়েছিল। অপরদিকে কবিতার মুখে ছিল মৃদু প্রশান্তির হাসি। বেশ, তবে নামে থাকুক আবিদ তার স্বামী। সাফিন জড়িয়ে থাকবে তার পুরো কল্পনায়। জামাই মরলে জামাই পাওয়া যায়, কিন্তু পোলা মরলে পোলা পাওয়া যায় না।
মায়ের বুকে যে খালি হব, সেই বুক খালি কি দিয়া ভরবো? পান খেতে খেতে কয়েকজন বয়স্ক মহিলা এসব আলোচনায় ব্যস্ত। তাদের চোখে কবিতার জন্য এতদিন বেশ দয়া মায়া ছিল, অথচ আজ নতুন করে সবকিছু শুরুর গল্পে তারাই যেন খল চরিত্র। তারা কোনোভাবেই অবিবাহিত ছেলের সাথে কবিতার বিয়েটা মেনে নিতে পারছে না। সেদিকে কোনো গ্রাহ্য নেই কবিতার পরিবারের। দিন কয়েক পূর্বে যখন তার বিয়ের কথাও চলছিল না, সেই সময়ের কথা, তার ভাই কবির শহর থেকে ফেরার সময় বোনের জন্য নিয়ে এসেছিল লাল রঙের একটা থ্রি পিস। লাল রং বরাবরই কবিতার বেশ পছন্দের। কবিতার হাতে দেওয়ার পর সেই থ্রি পিসের ওড়নায় হাত রেখে বলেছিল, আমি বিধবা মানুষ ভাই, এসবে কি আমায় মানায়? লোকে নানান কথা বলবে। লোকের কথায় কখন কি হয়েছে? লোকের কথাতেই সব হয়। লোকের কথাতে সমাজ চলে। লোকের কথার ধার আমরা কখনো ধারিনি। আমরা নিজেদের খুশির কথা ভেবেই চলেছি। হোক সেটা সাফিনের সাথে তোর বিয়ের কথাই, তখনও লোকে কম কথা বলেনি। আমরা কি শুনেছিলাম? আমরা তোর খুশিটা দেখেছি। কবিতা ক্ষীণ দৃষ্টিতে ভাইয়ের মুখ পানে তাকিয়ে থাকে। চোখ ঝাপসা হয়ে গেছে তার। সাফিনের কথায় ক্ষত গায়ে পুনরায় আঘাত লাগলো। সকালবেলা থেকে উঠে যে মানুষটার মুখ দেখা হয়, হুট করেই একদিনের পর আর সেই মুখটা দেখতে না পাওয়া, কিংবা রাত হলে একই বালিশে মাথা রেখে গায়ের ওপর হাত রেখে ঘুমানোর অভ্যেসে যখন টান পড়ে, তখন রাতের ঘুমটা উবে যাওয়ার ব্যাপারটা সবাই বোঝে না। বিচ্ছেদের এই সময় হারানোর যন্ত্রণাটা তারাই বোঝে যারা কখনো ভালোবেসেছিল। পরদিন মায়ের সাথে পাশের বাড়িতে দর্জির কাছে কাপড় দিয়ে ফিরে আসার সময় গ্রামের কয়েকজন টিপ্পিনির শিকার হয় কবিতা। হাতের চুড়ি, নাকের ফুল পরা নিয়েও কত কথা। সবার বেশ মায়া হচ্ছিল সাফিনের মায়ের জন্য। ভদ্রমহিলা ছেলে হারিয়েছে, আর কবিতা হারিয়েছে স্বামী। আবার বিয়ে হলেই তো পাবে। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল কবিতা। তার বাবা দীর্ঘদিন মেয়ের মুখের দিকে তাকায়নি। একটা ভয়ে তাকিয়ে যদি দেখতে পায় মেয়েটা কাঁদছে, তার দুই চোখ পানি, তাহলে সইবে কি করে? যুবতী মেয়ে বিধবা হয়েছে, এর থেকে কঠিন সত্য পৃথিবীতে আর কিছু নেই তার জন্য। মেয়ের দিকে তাকিয়ে দেখলেন মেয়েটা কাঁদছে। ঠিক সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন মেয়ের তিনি আবারও বিয়ে দেবেন, অন্তত সমাজের মানুষের হাত থেকে রক্ষা করার জন্য হলেও দেবেন। লাল রঙা থ্রি পিসটা আজ হাতে পেয়েছে কবিতা। ইতিমধ্যে তার বিয়েও ঠিক হয়ে গেছে। আগামী শনিবার ফোনেই বিয়ের ব্যবস্থা করা হয়েছে। কাকতালীয়ভাবে তার প্রথম বিয়েটাও হয়েছিল ফোনেই, পরবর্তীতে কোর্টে রেজিস্ট্রেশন হয়। কারণ সাফিনের বয়স কাগজে কলমে ভুল ছিল। লাল রঙা থ্রি পিসটা পরে কেবল বসেছিল, অমনি ফোনে কল এলো। শাশুড়ি মায়ের নাম্বার দেখে কল দ্রুত রিসিভ করলো। কবিতা? জি মা। আবিদের সাথে কথা হলো? তুই তো কোনোদিন ওকে দেখলিই না মা। আমার ছেলেটাকে একটিবার দেখে নে। আমার জন্য সাফিন নিজেই যথেষ্ট। আবিদ নেটেই আছে, আমি গ্রুপে ভিডিও কল দিচ্ছি, 1 মিনিট দ্বারা। হৃদকম্পন কয়েক গুণ বেড়ে গেল কবিতার। তার দুপায়ে যেন বল নেই। ভিডিও কলে আবিদ ও তার মাকে দেখা যাচ্ছে। আবিদের দিকে তাকায়নি সে, দৃষ্টি নামিয়ে ফেলল। কল রিসিভ করার পূর্বে কবির যাচ্ছিল দরজার সামনে দিয়ে। তাকে ডেকে 1 মিনিটের মাঝে সবটা বলেছিল কবিতা। ভাইকে অনুরোধ করেছিল তার পাশে থাকতে। কবির বুঝতে পেরেছিল বোনের অস্বস্তি, তাই নিজ থেকে কথা বলল আবিদের সাথে। তাকে দেখা যাচ্ছে কোনো ক্যাফেতে বসে আছে। কবিতা সেই যে দৃষ্টি নামিয়েছে আর তোলেনি। টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ল তার হাতে। দৃষ্টি এড়ালো না তার শাশুড়ি কিংবা আবিদের। আবিদ তবুও কিছু বলল না। সে স্বাভাবিকভাবে কথা বলে কলটা কেটে দিল। কবির খেয়াল করেছিল আবিদের সাথে কবিতা ভালো মন্দ কোনো কথাই বলেনি। সে পুনরায় জিজ্ঞেস করলো, কোনো জোর নেই তো ছোট্ট বউ? তুই রাজি না থাকলে আমাকে বল, আমি সব বন্ধ করে দেব। প্রয়োজনে বাবার পায়ে ধরবো। তুই কি রাজি? তোকে কি বাবা বা বড় ভাই জোর করতেছে? না ভাই, আমি রাজি। তোমরা প্রস্তুতি নিতে থাকো। নিজের রুমে ফিরে পড়ায় মন বসাতে ভীষণ কষ্ট হচ্ছে আবিদের। তার মানসপটে ভেসে উঠছে মানবী লাল পদ্মের ছবি, যেখানে জমে আছে কয়েক বিন্দু জল। কোনো কিছু না ভেবেই কল দিল তাকে। কবিতা, এটা আমাদের চুক্তির বিয়ে, তবে আপনি তখন কাঁদলেন। আমার কান্নায় আপনার কি কিছু যায় আসে? আপনি আমার দিকে তাকাতে ভয় পেয়েছিলেন। আমি যে দৃষ্টিতে সাফিনকে দেখতাম সেই দৃষ্টিতে আপনাকে কি করে দেখব? আপনি ভুলে কেন যাচ্ছেন? এটা চুক্তির বিয়ে। কবিতা থমকালো। সত্যিই তো,
সে কেন ভুলে যাচ্ছে এটা চুক্তির বিয়ে? এখানে সাফিনের জায়গায় আবিদ আসার কোনো সম্ভাবনাই তো নেই। এক ছেলে যে বউ খাইলো, বড় ছেলে দিয়েও সেই মাইয়ার আনবি? তোর মনে কি ভয় ডর নাই আবিদের মা? না, নেই। কবিতা আমার ছেলেকে কেন খাবে ভাবি? এটা কেমন কথা? এখানে কবিতার কোনো দোষ নেই, মৃত্যুর ওপর কারোর হাত নেই। একটা বয়স্ক সেকেলে যুগের মানুষকে বোঝাতে সে ব্যর্থ। এমন নয় কবিতা নিজের হাতে স্বামীকে মেরে ফেলেছে। সাফিন এবং কবিতা লেখাপড়ার সুবাদে শহরে থাকতো, তারা নিজেদের খরচ নিজেরাই জুগিয়েছে। ছুটিতে গ্রামে এসে হুট করে সাফিনের গায়ে জ্বর দেখা দিল। পেট খারাপ ছিল দিন দুয়েক। কবিতা অস্থির হয়ে উঠলেও সাফিন মাকে বলেছিল, মা আসার সময় আমরা পুরি সমুচা খেয়েছিলাম, এজন্যই বোধহয় এমন হলো। কিন্তু রাত পোহাতে না পোহাতেই সাফিনের অবস্থা বেগতিক হলো। তাকে নিয়ে ছুটল সদর হাসপাতালে। জরুরি বিভাগে দেখানোর পর দ্রুত ভর্তি করা হলো। পরীক্ষার পর জানা গেল তার ডেঙ্গু হয়েছে এবং প্ল্যাটিলেট কমেছে কয়েক গুণ। কত চেষ্টা, কত মেডিসিন, কত ডাক্তার, এই ডাক্তার ওই ডাক্তার, হাসপাতাল বদল, কোনো কিছুতেই ফেরাতে পারল না সাফিনকে। সাফিনের চলে যাওয়ার পর কবিতার জ্ঞান ছিল না 3 দিন। স্বামীর শেষ দেখাটাও তার ভাগ্যে জোটেনি। যেদিন জ্ঞান ফিরল সেদিন থেকে কারোর সাথে কথা বলেনি, কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো আকাশের দিকে। হাসপাতালে থাকাকালীন সময় সাফিনের প্রতি ভালোবাসা, যত্ন এবং দায়িত্ব দেখে তাকে কোনোভাবেই দোষ দিতে পারেন না সাফিনের মা। আবিদের জন্য কবিতার থেকে ভালো মেয়ে অবশ্যই সে পাবে, অবিবাহিত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে পাবে, কিন্তু কবিতা অনন্য। অন্যের ঘরে তাকে কোনোভাবেই যেতে দেবে না। কবিতার অন্যত্র বিয়ে হলে, আবিদ অন্যত্র বিয়ে করলে ওরা কেউ মনে রাখবে না সাফিনকে, কেউ দুমুঠো চাল দান করবে না মৃত সন্তানটার জন্য। তবে কবিতা এই বাড়িতে থাকলে সাবিন কোথাও না কোথাও বেঁচে থাকবে তাদের মাঝে। হয়তো সে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু এই ভুল সিদ্ধান্তটা সে নিতে চায় সমাজের বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে। পুকুর পাড়ের পানিতে পা ডুবিয়ে সাফিনের সাথে কাটানোর বিভিন্ন মুহূর্তের কথা মনে করছিল কবিতা। তাদের প্রথম সংসার সাজানো, ইচ্ছে করে একটা প্লেট, একটা বালিশ কিনে আনার ঘটনা, কিংবা শুরুর দিকে কেবল ভর্তা ভাত খাওয়ার ব্যাপারটা। কবিতা তরকারি রান্নাটা তেমন পারতো না। প্রথম কয়েকদিন বাইরে থেকে খাবার কিনে আনলেও পরবর্তীতে কবিতার ফুড পয়জনিং হয়। কবিতার ভাইয়েরা দেখতে এসে কবিতার ওপর ভীষণ রাগ করেছিল। সেদিন বোনের জন্য ফ্রিজ এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনায় আর এক দফায় কথা কাটাকাটি হয় দুই পরিবারের। সাফিন নারাজ জিনিসপত্র নিতে। অপরদিকে কবিতার ভাইদের একটাই কথা, তোমরা বিয়েটা নিজেরা করেছো, আমরা বিয়েতে অনুষ্ঠানের যে টাকা খরচ করতাম সেটা দিয়ে অন্তত তোমাদের উপহার দিতে দাও। অবশেষে অনেক বোঝানোর পর সাফিনকে রাজি করানো হয়। বিষয়টা সাফিনের বেশ খারাপ লেগেছিল। পরের মাসে টিউশনির বেতন পেয়ে সে পুরো কবিতার হাতে টাকাটা দিয়ে বলেছিল, আমি চেয়েছিলাম আমরা টুকটাক টাকা জমিয়ে জিনিসপত্র কিনবো, কিন্তু তুমি এসবে অভ্যস্ত। তাতে কি, আমরা টাকা জমিয়ে আবার নতুন কিনবো, না হলে ভাইদের বিয়েতে ঠিক এসব উপহার দিয়ে শোধ করে দেব। আইডিয়াটা বেশ পছন্দ হয়েছিল তার। তারা ঠিক এইভাবেই গুছিয়ে নিয়েছিল। সব হলেও বালিশ একটা থেকে দুটো হতে দেয়নি ছেলেটা। তাদের মাঝে যত মনোমালিন্য হোক না কেন, রাতে সব মিটে যেত। স্মৃতি কতই না সুন্দর, স্মৃতি জমিয়ে রেখেছে কবিতা। আমি কি আপনাকে কল করতে পারি? ফোনে আসা মেসেজের নোটিফিকেশনটা দেখে কবিতা ফোন হাতে নিল। আবিদের মেসেজ এসেছে, তার নাম্বারটা সেভ করা হয়নি। কাকতালীয়ভাবে কোনোদিন তাকে দেখেও নি কবিতা। সব সময় সাফিনের সাথেই কথা হতো তার। ভিডিও কলে কথা বলতে বলতে কবিতা বরাবর বলতো, তুমি ছাড়া কেউ আমাকে এতটা কাছ থেকে কেন দেখবে সাফিন? আমার ভালো লাগে না, প্লিজ জোর করো না। অথচ নিয়তির বিধানে আজ তার সাথে কথা বলতে হচ্ছে। আবিদ অডিও কল রিসিভ করার পূর্বে দাম্ভিকতার সাথে হেসে তার বন্ধুকে বলল, ও জানিস কে? ও হচ্ছে আমার সকল সমস্যার মূল। ওকে বিয়ে না করলে আমার মা আমাকে ত্যাগ করবে। ওর জন্য আমি আমার 4 বছরের ভালোবাসাকে ত্যাগ করেছি। সুন্দর না বিষয়টা? কলটা কেটে গেছে। আবিদ এপাশ থেকে নিজে কল ব্যাক করলো। কল রিসিভ করে কবিতা নিশ্চুপ হয়ে আছে। আবিদ নিজে থেকে বলল, কয়েকটা শাড়ির ছবি পাঠাচ্ছি কবিতা, পছন্দ করে বলুন আপনার কোনটা চাই। শাড়ি কেন? নতুন বউকে বিয়েতে শাড়ি দেব না? আমি সাফিন ছাড়া অন্য কারোর জন্য কখনো সাজিনি, এটা আপনি ভুলে যাচ্ছেন কেন?
বিয়েটা চুক্তি মাত্র। আমাকে আমার কোনো বিষয়ে আপনি জোর করতে পারবেন না। আপনার দ্বিতীয় বিয়ে হলেও আমার প্রথম বিয়ে কবিতা। আমি চাই আমার বিয়ের দিন আমার বউ লাল টুকটুকে শাড়ি পরবে। হোক না বিয়েটা সেই চুক্তির সহিত। আমি বাধ্যগত নই। সময় বলে দেবে শাড়িটা কোনটা পছন্দ তা জানাবেন। আগামীকাল বা পরশু পৌঁছে যাবে। পছন্দ জানাতে সংকোচ করবেন না। রাগে ক্ষোভে কল কেটে দিল কবিতা। সে শাড়ির ছবি না দেখেই মেসেজ করলো তার সবগুলোই পছন্দ। সে ভেবেছিল আবিদ কথা বাড়াবে, কিন্তু রিপ্লাই এলো ঠিক আছে। সমস্যার সমাধান হতে দেখে স্থির হলো কবিতা। অন্তত শাড়ি আসবে না। অপর দিক থেকে আবিদ আকাশের দিকে তাকিয়ে বলল, আপনাকে আমি এতটা যন্ত্রণা দেব যে আপনি আমায় ছেড়ে যেতে বাধ্য হবেন কবিতা। একজন নারীর সবচেয়ে আপন হয় তার স্বামী। কবিতার ক্ষেত্রেও ভিন্ন ছিল না। আজ তার বিয়ের জন্য গয়না পাঠিয়েছে আবিদের মা। জানিয়েছে আসছে বিয়ের শাড়িও। সাফিনের সাথে বিয়ের সময় এসব কিছুই ঘটা করে হয়নি। মাত্র ৩,৫০০ টাকা দিয়ে সাফিন কিনেছিল নতুন বউয়ের সাজসজ্জার জিনিসপত্র। ২,০০০ টাকায় কেনা বিয়ের শাড়িটার দিকে দীর্ঘ সময় তাকিয়ে সে বলেছিল, যখন আমার স্থায়ী চাকরি হবে আমি প্রতি মাসে তোমাকে নতুন শাড়ি কিনে দেব। আমরা আমাদের ৫০তম বিবাহবার্ষিকীতে আবার বিয়ে করব। তখন দেখবে আমি তোমায় সোনায় মুড়িয়ে দেব বউ। বউ শব্দটা শুনে কবিতা লজ্জায় লাল হয়ে পড়েছিল। ২৭.৫০ টাকার নাকফুল এবং ২,০০০ টাকার শাড়ি পরে কবুল বলার সময় যেমন উত্তেজনা এবং আনন্দ কাজ করছিল, তেমন আনন্দের ছিটেফোঁটাও কাজ করছে না সামনে থাকা গয়নাগুলো দেখে। নাকফুলটা খুলে কবিতার ভাবি হীরা বসানো সোনার নাকফুলটা পরাতে চাইলে কবিতা বলল, ভাবি এটা যে আমার হীরের থেকেও দামি, আমার এটা খুলতে বলিও না। কবিতা, এটা সামান্য একটা পাথরের নাকফুল, আর এটা হিরে। তুই কাঁচ আঁকলে হিরেকে ছুঁড়ে ফেলছিস। আমার কাছে প্রিয়তম হীরের চেয়েও দামি। যেটাকে কাঁচ ভাবছ, আমি দেখেছি আমার ৭ রাজার ধন। তুই পড়বি না তবে? না, আমাকে কোনো কিছু নিয়ে তোমরা জেদ করলে আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। ফোনের অপর পাশ থেকে সবটা শুনতে পেল সাফিনের মা। দীর্ঘশ্বাস ফেলে কবিতার মাকে বলল, আপা ওকে জোর করিয়েন না। ইতিমধ্যে আমি আমার বড় ছেলেকে জোর করে রাজি করিয়েছি। ভিনদেশি এক খ্রিস্টানের প্রেমে পড়েছে সে। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে কবিতার মা ফিসফিস করে বলল, কি বলছেন আপা এসব? ঠিক বলছি আপা, এক ছেলেকে অকালে হারালাম, আর এক ছেলে যদি না ফেরে, এজন্যই কবিতাকে আমি জোর দিচ্ছি, তাড়াহুড়ো করছি। আপনার থেকে আমার কিছুই লুকানোর নেই। আপা ওরা সুখী হবে তো? আমরা কোনো ভুল করছি না তো? আমরা কেবল নিজ নিজ সন্তানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আপা। ঠিক বলেছেন আপা, যখন দুইজন একটা বৈধ সম্পর্কে দায়িত্বে বাঁধা পড়বে তখন আর এসব থাকবে না। সাফিনের মায়ের বুক থেকে যেন অনেক বড় বোঝ নেমে গেল। সে ভেবেছিল কবিতার মা বুঝি বেঁকে বসে, কিন্তু না, তার ভয় ঠিক হয়নি। আবিদকে আটকানোর এর থেকে সহজ এবং দ্রুততর উপায় আর ছিল না। সাফিনের মৃত্যুর ৩ দিন পর জানতে পারে আবিদের সাথে ক্রিশ্চিয়ানা নামের এক মেয়ের প্রায় ৪ বছরের সম্পর্ক রয়েছে। সেদিন থেকেই বড় পুত্রকে হারানোর ভয় তাকে জড়িয়ে নিয়েছিল। অপরদিকে কবিতার মা চিন্তা করছিলেন, কবিতা অন্য কাউকে বিয়ে করার জন্য রাজি হয়নি, কিন্তু আবিদকে বিয়ে করতে রাজি হয়েছে। কবিতা নিজেও তো বিধবা। ছেলে মানুষের চরিত্রের দাগ কেউ দেখে না। অবিবাহিত ছেলে হয়েও কবিতাকে কেবল মায়ের কথায় বিয়ে করতে রাজি হওয়া ছেলের এইটুকুই দোষ মাফ করা যায়। এসব নানান কথা চিন্তা করে ঘরের কাজে মনোযোগ দিলেন ভদ্রমহিলা। কবিতা দূর থেকে বিয়ের সকল প্রস্তুতি দেখে। আকাশের দিকে তাকিয়ে কান্নাগুলো গিলতে চেষ্টা করে বলে, পরপারে চলে যাওয়া মানুষগুলোকে এক নজর দেখার জন্য মনে যে তৃষ্ণাটা জাগে, সেই তৃষ্ণা মেটাতে কতটা চোখের পানি দিয়ে তৃপ্ত হবে, কবে তৃপ্ত হবে? আমি বিয়েটা করতে চাই না আব্বা। তুমি এই বিয়েটা না করলে আমি বিষ খাবো, সাথে তোমার মাকেও খাওয়াবো। এরপর তুমি নিজের ইচ্ছা মতো চলবে। তোমার সমাজ না থাকলেও তো আমার আছে। বাবার কথাটা মস্তিষ্ক এফোর ওপর করে দিল কবিতার। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মায়ের দিকে। মাঝে মাঝে পৃথিবীতে কিছু একটা মানুষের সাথে বেশ বেইমানি হয়। সেই বেইমানিটা করে পৃথিবী কিংবা নিজের নিয়তি। লোকে তাকে পরিস্থিতির শিকার বলে চালিয়ে যায়, সান্ত্বনা শোনায়, কিন্তু যার সাথে ঘটে সেই জানে এই নিষ্ঠুরতম পরিবেশে টিকে থাকার লড়াই কতটা ধৈর্যের হয়। কবিতা সেই ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। কেন দিচ্ছে সে জানে না। নিজেকে জীবনের শেষ প্রান্তে নিয়ে দাঁড় করালে হয়তো এমন পরীক্ষা আর দিতে হবে না। এক পুরুষে আসক্ত নারী হয়ে থাকবে, কিন্তু সমাজ ছিছি করবে।
সৃষ্টিকর্তার শেষ বিচার অবধি শাস্তি দেবে। প্রতিটা মানুষের বেঁচে থাকার জন্য একটা অবলম্বন লাগে। কবিতার কিছুই নেই। বাবার ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তার বাবা তাকে জিজ্ঞেস করলো, এখনো সময় আছে, অন্য কেউ পছন্দ থাকলে জানিয়ে দাও। গতবারের মতন এবারেও সবার কাছে আমার মাথা নিচু করিও না। কি বোঝাতে চাইছেন আব্বা? আমার কারোর সাথে সম্পর্ক আছে কি না? না আব্বা, নিশ্চিত থাকুন। গতবারেও তো এমন কিছুই হয়েছিল কবিতা, আমি তখন নিশ্চিত ছিলাম। এবার নই। তুমি যতক্ষণ না অবধি শ্বশুর বাড়ি চলে না যাচ্ছ, আমার শান্তি বা তোমার প্রতি বিশ্বাস কিছুই নেই। কবিতা আর কোনো জবাব বা প্রশ্ন কিছুই করেনি, কেবল তার নিজের ঘরের দিকে এগিয়ে গেল। দরজা বন্ধ করে বসে রইল চুপচাপ। নিয়তি তাকে নিয়ে কোনো খেলায় মগ্ন হয়েছে। শাফিনের সাথে পালিয়ে যাওয়ার 2 দিন পূর্বে তার বাবা একটা বিয়ের সম্বন্ধ এনেছিলেন। ছেলে দেশের বাইরে থাকে, বড় রাষ্ট্র মেয়েকে সুখেই রাখবে। 18 পার হওয়া মেয়ের সিদ্ধান্ত জানতে না চাইলেও জিজ্ঞেস করেছিল কোনো আপত্তি আছে কিনা। কবিতা ভালো মন্দ কিছু না বলাতে ধরে নিয়েছিল তার আপত্তি নেই। কিন্তু যেদিন ছেলে দেখতে আসবে তার ঠিক আগের দিন রাতে বাড়ি থেকে পালিয়ে যায় কবিতা। তাদের চোখে তখন সংসার করার এক স্বপ্ন ছিল, যে স্বপ্নের কারণে কবিতা সেদিন বাবার অপমান হতে পারে এটা ভাবতেও ভুলে গিয়েছিল। আজ বাবার বলা কথাগুলো তীরের ফালার মতন গায়ে লাগলেও কিছুই জবাব দিতে পারল না। প্রতিনিয়ত এমন কথা শুনতে পারবে না সে। এর চেয়ে আবিদের সাথে শর্তের বিয়েটাই ভালো। কবিতার ঘোর কাটলো দরজার যখন শব্দ হলো। দরজা খুলে দেখতে পেল 5টা কুরিয়ারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে তার ভাই এবং ভাবি। ধীরে ধীরে প্যাকেটগুলো খুলে দেখলো এখানে যেসব শাড়িগুলো রয়েছে, যেগুলো আবিদ তাকে দেখিয়েছিল। বিস্মিত নাকি বিরক্ত, কোনটা হবে কবিতা? দামি দামি 5টা বিয়ের শাড়িতেও তার মন ভালো হলো না। উল্টে ভীষণ ভীষণ কান্না পেল। তার কাছে এই শাড়িগুলো মূল্যহীন, ওই 2000 টাকার অল্প দামের শাড়ির কাছে। কবিতা শাড়িগুলোকে সাইডে রেখে নিজের লাগেজ খুলে তার বিয়ের শাড়িটা বের করলো। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে বসলো সে। সাফিনকে ভুলতে তো বিয়েটা করছে না, তবে কেন এত সাজসজ্জা হবে? সাফিন ব্যতীত কেউ ছিল না, আবিদ কেউ হবে না। এই শর্তেই রাজি হওয়া বিয়ের আবিদের শাড়ি পরার প্রয়োজন বোধ করছে না সে। মুখ ফুটে কিছু বলল না। এই মুহূর্তে কিছু বলা মানে যে কোনো সময় এই পুরনো শাড়িটাকে কেউ সরিয়ে ফেলবে। গ্রিন টির কাপে চুমুক দিয়ে ক্রিশ্চিয়ানা আবিদের দিকে তাকালো। ট্রেডমিলে প্রায় ঘন্টাখানেক যাবৎ দৌড়ে যাচ্ছে সে। সুটাম দেহ চকচক করছে তাতে জমে থাকা ঘামে। দৃষ্টি ফিরিয়ে নিল না সে। প্রিন্স, কিছু ভাবছো তুমি? তোমাকে চিন্তিত লাগছে। আমাকে খুব সম্ভবত দেশে ফিরতে হবে। কেন? কেউ অসুস্থ? আমি যাচ্ছি তো তোমার সাথে। আবিদ পুনরায় দ্বিধায় পড়ে যায়। কবিতার বিষয়ে ক্রিশ্চিয়ানাকে জানানো দরকার। লুকিয়ে এই কাজ করতে মন চাইছে না, কিন্তু সবেমাত্র ক্রিশ্চিয়ানার বাবা গত হয়েছে। মেয়েটা মানসিক ট্রমা নিতে পারবে তো? কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। হুট করে ফোনের রিংটনে বেজে উঠল। দেশ থেকে তার মা কল দিয়েছে, যে অপর প্রান্ত থেকে বলছে, তৈরি হয়ে নাও আবিদ, আর সময় নেই আমাদের হাতে। আজকে মিনিট 10 পর আমি কল দিচ্ছি। কবিতার সাথে তোমার আজকেই বিয়ে। মা, বিয়েটা 2 দিন পর ছিল তো, হুট করে আজকেই কেন? কবিতার জন্য। ও হয়তো আত্মঘাতী হওয়ার চিন্তা করছে, এমনটাই বলল ওর বাবা। তোমার সাথে বিয়েটা হলে তুমি ওকে সময় দিতে পারবে, তখন এসব চিন্তা মাথায় আসবে না। তাই তুমি দ্রুত তৈরি হয়ে নাও। আবিদ অসহায় দৃষ্টিতে একবার ক্রিশ্চিয়ানার দিকে তাকালো। মেয়েটা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তাকে কি জবাব দেবে আবিদ? নিজের চেনা ঘর, চেনা বিছানা, অথচ অচেনা এক অনুভূতি নিয়ে বসে আছে কবিতা। তার গায়ে জড়িয়ে আছে লাল রঙের শাড়ি। শাড়িটা সাফিনের কিনে দেওয়া, তাদের বিয়ের দিন পরেছিল। পুনরায় স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। গলার মাঝে আটকে থাকা কান্নাগুলো সে জমিয়ে রেখে করছে কেবলই শ্বাস ভারী। যখন কবিতা বুঝতে পেরেছিল সাফিন মারা গেছে, তখন প্রথমে ভেবেছিল এটা মিথ্যে কিংবা নিছক অভিনয় করছে ছেলেটা। সাফিনের বলা শেষবারের মতন কথাটা তীরের ফলার মতন বিঁধেছিল কবিতার মনে, কিন্তু স্বামীর আবদার ফেলে দেয়নি সে। ক্যানোলা করা হাতটা অধিকাংশ সময় তার পিঠে ছিল। সে রাতে দুজনের কত গল্প। সুস্থ হলে একটাবার সমুদ্র দেখতে যাব, পাহাড়ের সূর্যাস্ত দেখব, কিংবা কবিতার জন্য নতুন একটা মোবাইল ফোনও তো কিনতে হবে। 2 কামরার বাসাটা বদলে একটা বড় বাসা নিতে হবে। সাফিনের ইনকাম ধীরে ধীরে বাড়ছে। নতুন একটা প্রাণ এবার তাদের মাঝে আসার সময় হয়েছে। কবিতা চাকরি করবে না। ক্লান্ত সাফিন যখন বাসায় ফিরবে, তখন কবিতা নালিশ করবে তাদের মেয়ের নামে।
সাফিন তখন মেয়ের পক্ষ নেবে এমন হাজারো স্বপ্ন তারা দুজন রাতে দেখেছিল। সাফিনের চোখের ঘুম ছিল না, কিন্তু কবিতার চোখে ছিল রাজ্যের ঘুম। কি জানতো সাফিন চিরতরে ঘুমাবে? না হলে কবিতা সেই রাতে কখনোই ঘুমাতো না। সাফিনের সব কথা শুনতো, তার সব আবদার রাখতো। হাসপাতাল থেকে তাকে নিয়ে পালিয়ে যেত দূরে কোথাও, যেখানে সাফিনের শ্বাস নিতে কোনো কষ্ট হতো না, কোনো কষ্টই না। কিন্তু কবিতা পারেনি। সে ঘুমিয়ে গেছিল। ঘুম থেকে ওঠার পরেও সাফিনের মুখ কেমন স্নিগ্ধতা ছিল। কবিতা বুঝলো সাফিন বুঝি সুস্থ হয়েই গেল। ডাক্তারকে বলে আজই তাকে বাসায় নিয়ে ফিরে যাবে। ফিরেছিল, কিন্তু সাফিনকে হারিয়ে। এক মুহূর্তে পরিচয় বদলে সে হয়ে গেল আবিদের স্ত্রী। আজ সন্ধ্যাবেলা মোবাইলে ভিডিও কল করে বিয়ে হয়েছে তাদের। আবিদের দিকে তাকানোর সাহস করেনি সে। আজ অবধি তার কোনো ছবিও দেখেনি। কবিতা তাকে দেখার আগ্রহ অবধি হয়নি। যে মানুষটার নামটা কেবলই চাই, তার বেঁচে থাকার জন্য কেবল একটা নামের প্রয়োজন, সেই মানুষ নিয়ে কোনো আগ্রহ দেখার ইচ্ছে হচ্ছে না এই মুহূর্তে। বিছানায় শাড়ি পরিহিত অবস্থায় গা এলিয়ে দিল সে। পাশের ঘর থেকে লোকজনের কানাঘোষা শুনতে পেল। কেউ একজন বলছে, বউ আগেরটাই তো আনলা ভাবি, দেখো আবার কপাল যেন সেই আগেরটাই না হয়। পোলা যায় তোমার চাই, পোলার বউয়ের অঙ্গে কোনো পোশাক নেই। তার শাশুড়ি কি জবাব দিল সে শুনতে পেল না। তার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, তোমাকে হারানোর শোক আমার সারা অঙ্গে হোক। পরক্ষণে স্ক্রিনে আবিদের নাম ভেসে উঠতেই ফোন কেটে দিল সে। আজ পুরো রাত সাফিনের স্মৃতিকে নিয়ে কাটাতে চায়। সেখানে বর্তমানে কোনো স্পর্শ চায় না। অতীত যতই ধোঁয়াশায় থাকুক, অতীতের মানুষকে বাঁচতে প্রেরণা দেয়। বর্তমানে ক্ষতবিক্ষত আঘাতে মানুষ অতীতেই ডুব দেয়, অথচ লোকে বলে অতীত ভুলে যাও। যে অতীত ভুলে যেতে পারে সে অতীতকে কখনো ভালোই বাসেনি, নিছক অভিনয় করেছিল। পরদিন ভোরে ঘুম ভাঙল কবিতার। ডান হাতটা তার ভীষণ ব্যথা করছে। গতকালে সাফিনকে সে স্বপ্নে দেখেছে। যে স্বপ্নের সাফিন ছিল তার হাতের নাগালে। চলে যাওয়ার পূর্বে কেবলই বলে গেল, কবিতা তুমি আমার বড় আহ্লাদের মানুষ, আমার বউ। আমার জন্য তুমি আমার পরিবারের খেয়াল রাখবে না? একইভাবে সে বলতো যখন সে জীবিত ছিল। কবিতা তখনও তাকে কথা দিয়েছিল এবং স্বপ্নেও তাকে কথা দিয়ে বলল, আমি খেয়াল রাখবো, কিন্তু তুমি কথা দাও তুমি ফিরবে। সাফিন উঠে যেতে যেতে বলল, তুমি হয়তো খেয়ালই করনি, আমি ফিরেছি যে। সকালে নাস্তার টেবিলে বসে সাফিনের বাবা বলল, তুমি আমার মেয়ে হয়েই থাকো এই বাড়িতে। আবিদ কবে ফিরবে সেটা কিছু বলেনি। যতদূর বুঝলাম তুমিও তার কাছে যেতে এখন ইচ্ছুক না, আর আমরা তোমাকে আর জোর করব না। তোমার মা জেদ ধরেছিল তোমাকে নিজের কাছে নিয়ে আসার, তাই নিয়ে এলাম। কিন্তু মা, একটা কথা রাখতে হবে, যে কোনো সম্পর্ক হচ্ছে বীজতলার মতন। তুমি বীজ রোপণ কিভাবে করবে, যত্ন নেবে, সেটার উপর নির্ভর করবে চারা গাছের ভবিষ্যৎ। কবিতা কিছু না বলে মাথা নিচু করে রইল। সেই মুহূর্তে তার শাশুড়ি বলে উঠল, এই সমাজ ভয়ঙ্কর, আগুনের মতন দাউ দাউ করে জ্বালিয়ে শেষ করে দেবে। এই সমাজে বিধবা মেয়েদের কেউ গ্রহণ করতে চায় না। অল্প বয়স হলে তার দিকে গ্যাসোলিন হাতে এগিয়ে যায়। কবিতা নিজেও জানে কথাগুলো কিন্তু সাফিনের জায়গায় কাউকেই দেবে না। আবিদেরও প্রেমিকা আছে, সে সেটা জানে, তাই এদিক থেকে সে নিশ্চিন্ত। এর পরের দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল কবিতার। সাফিনের স্মৃতি একটু একটু করে জিয়ে রাখতে হবে আপ্রাণ চেষ্টা করে সে। দুই বাবার অনুরোধে পুনরার লেখাপড়াও শুরু করেছে। দেখতে দেখতে সাফিনের মৃত্যুর 1 বছর হয়ে এলো। সেদিন নিজের হাতে রান্না করে এতিম বাচ্চাদের খাইয়েছে সে। হুট করেই মনে পড়ে যায় সাফিন সমুদ্র দেখতে চেয়েছিল। এর পরের সপ্তাহে শ্বশুর এবং শাশুড়িকে নিয়ে বাবার বাসায় গিয়ে ভাইকে জানালো সে সমুদ্র দেখতে যাবে। আপত্তি করলো না কেউ। সমুদ্রের পাড়ে দাঁড়াতেই কবিতা খেয়াল করলো তার পাশে সাফিন দাঁড়িয়ে আছে। সেই চুল, চোখ এবং ঠোঁটের হাসি। পাশাপাশি দাঁড়িয়ে স্মিত হেসে ছেলেটা কিছু বলতে চাইল। কবিতা জানে যে সাফিনকে কল্পনায় দেখে কিন্তু নিজের এই ভুলটা কখনোই সে ভাঙতে চায় না। সে চায় অনন্ত কল্পনায় সুখী হোক। সমুদ্রের পানি ছুঁয়ে যায় তার পা দুখানি। শিউরে ওঠে সে। সমুদ্রের পাড়ের তীব্র বাতাসে বুকে মুখ ডুবিয়ে সে ফিসফিস করে বলে, তুমি আমার আজন্মকালের সুখ, আমি তোমায় ভালোবাসি। তোমায় আমার মাঝে নিয়ে আমি বসত করি। আবিদের সাথে এই মুহূর্তে তার নামে মাত্র কথা হয়। আবিদ ইচ্ছে করেই কবিতার ফোনে কল দেয়, যাতে তার মায়ের সন্দেহ না হয় যে তাদের মাঝে কোনো কিছু ঠিক নেই। কবিতার ফোনে মা কথা বলার পর দীর্ঘ সময় কবিতা নিজের রুমে অবস্থান করে, কিংবা কোনো কোনো দিন আগেই কল দেয় আবিদ। দুই পাশে দুইজনের নীরবতা।
আধ ঘন্টা কিংবা এর বেশি সময় পার হলে কবিতা বলে ওঠে, মায়ের কাছে নিয়ে যাচ্ছি। মায়ের সামনে দুটো কথা বলে ফোন দিয়ে চলে আসে। ইদানিং সবাই বেশ খুশি হয় কবিতার সুখ দেখে। নিরালায় বসে কবিতা ভাবে, মানুষ কি বোকা, লোক দেখানো সুখেই অন্যকে সুখী ভেবে বসে। দেখতে দেখতে পার হলো 2টি বছর। আজ আবিদের দেশে আসার দিন। অহেতুক ভয়ে সিটিয়ে আছে কবিতা নামের মেয়েটা। লোকের সামনে আবিদ তার স্বামী। রাতের আঁধারে সেই স্বামী নামের পুরুষ যদি অধিকার চেয়ে বসে। নানান চিন্তায় ঘুম হয়নি তার কয়েকদিন। অমনোযোগী ভঙ্গিতে রান্নাঘরে রান্না করছিল যখন তার শ্বশুর তাকে ডেকে বলল, মা রে, বাইরে আয়, আমার বাপজানে আসছে। আজ হাজার চাইলেও সাফিনকে কল্পনায় আনতে পারছে না কবিতা। সাফিন যেন উবে গেছে হুট করে। ধীর পায়ে দরজায় এসে দাঁড়ালো সে। আবিদের হাতের দিকে দৃষ্টি পড়ল। চমকে উঠেছে সে। সাফিনের মতন আবিদের হাতের উপশিরাগুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। রাতের খাবার খাওয়ার পর দ্রুত নিজের রুমে ফিরে এলো কবিতা। আবিদ নামের মানুষটাকে কখনো ওভাবে দেখেনি। একদিন ঝাপসা দৃষ্টিতে দেখেছিল, কিন্তু সেই সময়ে কোনো স্মৃতি তার মনে নেই। আবিদকে আঘাত করার ইচ্ছেও নেই, কারণ এই কয়েক বছরে কবিতা তাকে যতটা চিনেছে সেটা হলো আবিদ একজন সুপুরুষ। আর সুপুরুষরা নারীকে সম্মান করতে জানে। ভোরবেলা এক ফালি রোদ যখন জানালা দিয়ে উকি দিল, তখন আবিদ ঘুমিয়ে আছে কবিতার পাশেই। তাদের দুজনের মাঝে এক আসমান দূরত্ব। কবিতা ঘুম ভেঙে আধবুজা চোখে দেখতে পেল তার পাশে সাফিন ঘুমিয়ে আছে। সে ভাবল সাফিন বুঝি কল্পনায় এসেছে, কিন্তু ঘুমন্ত মানুষটার মুখশ্রীতে স্পর্শ করতেই তার ভুল ভেঙে গেল। ভূত দেখার মতন চমকে উঠেছে সে। দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। সাফিন তার সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তবে একে পুরো দিন বারবার এই মানুষটার দিকে তাকিয়েছিল কবিতা। শেষ অবধি কবিতার কথার ছলে জানতে পারল আবিদ এবং সাফিনের চেহারায় ভীষণ মিল রয়েছে। দূর থেকে নয়, অনেক সময় কাছ থেকে দেখলেও তাদের একই মনে হতো। অথচ দুজনের বয়সের তফাৎ 2 বছরের বেশি। কবিতা বারবার ওই চেহারার দিকে তাকিয়ে থাকে। আবিদ তাকালেই চোখ ফিরিয়ে নেয়। আবিদ স্মিত হাসে। মেয়েটার ব্যতিব্যস্ত হওয়ার অভিনয় তাকে বেশ আনন্দ দিচ্ছে। একদিন ভোরবেলা কবিতা বসেছিল রাস্তার ধারে। লাল রঙা শাড়ি, হাতে দুগাছা সোনার চুড়ি এবং নাকে নাকফুল তাকে নতুন বউয়ের মতন লাগছিল। কবিতা এখানে বসে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে, আবারও কিছু বলে। দূর থেকে আবিদ তাকে দেখে এগিয়ে এসে তার পাশে বসে বলল, জানো তো, আমার একটা প্রেমিকা ছিল। ছিল কেন? কারণ তোমাকে বিয়ে করার পর আর ইচ্ছেই হলো না। মনে হচ্ছিল আমি তোমাকে ঠকাচ্ছি। আমার তো কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার ছিল। আমাদের সম্পর্কটা অদ্ভুত হলেও আমরা একটা সম্পর্কে জড়িয়েছি কবিতা, এটাকে আমি সম্মান করি। জানেন, সাফিন নেই আজ 3 বছরের বেশি। আমি ওকে নিজের মাঝে নিয়ে বেঁচে আছি। জানি তুমি সাফিনকে অনেক ভালোবাসো। সেদিন সকালে আপনাকে দেখে ভেবেছিলাম সাফিন। অদ্ভুত তাই না? ও আমার ভাই ছিল, তুমি আমার স্ত্রী, আমার দায়িত্ব। তুমি না চাইলেও আমাকে তোমার পাশে সারা জীবন পাবে। আমি তো চাই না, আমাদের মাঝে কথা হয়েছিল। আমি তোমার জন্য অপেক্ষা করব, না হয় পুরোটা জীবনই অপেক্ষা করব। আমি অপেক্ষায় থেকে থেকে তোমার প্রেমে পড়ব, তোমায় আগলে নেব এবং ভালোবাসবো। কবিতা নিশ্চুপে তাকিয়ে রইল। হঠাৎ সাফিন ইশারায় ধরতে বলছে আবিদের হাত। কবিতা উঠে দাঁড়ালো। সাবিন বা আবিদের এই আবদার সে কখনো মানবে না। অথচ সে নিজেকে ভুল প্রমাণিত করলো যেদিন আবিদের ছোট্ট একটা বাইক দুর্ঘটনা ঘটল। কান্নাকাটি করে সে অস্থির হয়ে ছুটে গেল হাসপাতালে। আবিদের সামান্য শব্দে রাগ করলো নার্সদের সাথে। আবিদ ইশারায় নার্সদের থেকে তখন মাপ চাইতে ব্যস্ত। কেবিন ফাঁকা হতেই আবিদ তাকে প্রশ্ন করলো, আমায় ভালোবাসলে কবে আমার বেনে বউ? আমি তো ভালোবাসিনি, আমি কেবল মায়ায় পড়েছি আপনার, আজন্মকালের মায়ায়।